ওকে, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং কথা শুনতে পাচ্ছেন? ওকে, ধন্যবাদ। আজকে আমাদের অষ্টম ক্লাস। আজকে দেখব কিভাবে বিভিন্ন রকম গ্রাফ প্লট তৈরি করা যায়। তো গত ক্লাসে আমরা আহ, এই গ্রাফ প্লট বিষয়ে অল্প কিছু আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আরো কিছু আলোচনা করব। তো প্রথমে আমরা গত ক্লাসের যে স্ক্যাটার প্লট তৈরি করা শিখেছিলাম সেটা একটু রিভিউ করে নিই। তো গত ক্লাসে দেখেছিলাম যে স্ক্যাটার প্লট তৈরি করতে হলে আমাকে প্লট ফাংশন ইউজ করতে হবে, এবং প্লট ফাংশনের প্রথমে আমাকে দিতে হবে এক্স অ্যাক্সিসের ডাটা এবং পরে দিতে হবে ওয়াই অ্যাক্সিসের ডাটা। দেন আমাদের মেইন আর্গুমেন্ট এর মধ্যে লিখে দিতে হবে সেই গ্রাফের হেডিং। এরপর এক্স ল্যাব দ্বারা এক্স অ্যাক্সিসের লেভেলিং এবং ওয়াই ল্যাব দ্বারা ওয়াই অ্যাক্সিসের লেভেলিং বোঝানো হয়। এবং পিসিআইস পয়েন্ট ক্যারেক্টার, এটার 10 to 25 এই 26টা ভ্যালু হতে পারে, এবং এক একটা ভ্যালু দ্বারা এক এক রকম চিহ্ন বোঝানো হয়। তো চিহ্নের লিস্টের রেফারেন্স আমি গত ক্লাসে দিয়েছিলাম। আমি যদি এই প্লটটা আঁকি তাহলে এই ধরনের একটি স্কেটার প্লট তৈরি হবে। ওকে, তো আমরা যদি পয়েন্ট ক্যারেক্টার টাইপ চেঞ্জ করে দিই, বাকি সব কিছু সেম, জাস্ট আমি পিসিআইস ভ্যালুটা চেঞ্জ করে দিয়েছি, 2 দিয়ে দিয়েছি। তো এখন যদি আমি গ্রাফটা আঁকি তাহলে দেখা যাবে যে পয়েন্টের চিহ্নগুলো শেপ চেঞ্জ হয়ে গেছে, মানে ক্যারেক্টার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। এভাবে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার দ্বারা ভিন্ন ভিন্ন প্লট তৈরি করা যায়। তো এরপরে এখন আমরা দেখবো যে কিভাবে আমরা ডাটাকে গ্রুপ করে এক একটা গ্রুপের জন্য এক একটা নির্দিষ্ট পয়েন্ট দিতে পারি। তো এখানে আমরা যে প্লটটা করেছিলাম সেপাল ওয়াইট ভার্সেস সেপাল লেন্থ, আইরিশ যে ডাটা সেট ছিল সেই ডাটা সেট থেকে। কিন্তু আমরা জানি যে আইরিশ ডাটা সেটের 3 ধরনের স্পিসিস হয়। আমরা যে আইরিশ স্পিসিসটা দেখি তাহলে দেখুন যে এখানে সেটোসা, ভার্সিকালার, ভার্জিনিকা, 3 ধরনের স্পিসিস এখানে হয়, এবং এটা এক ধরনের ফ্যাক্টর আকারে আছে, এই কারণে লেবেল দেওয়া আছে সেটোসা, ভার্সিকালার, ভার্জিনিকা। তো কিন্তু এখানে যে সেপাল হোয়াইট এবং সেপাল লেন্থ, এটা কিন্তু সবার সেপাল হোয়াইট সেপাল লেন্থ এখানে আছে। সেটোসা, ভার্জিনিকা, ভার্সিকালার সবার সেপাল লেন্থ এবং সেপাল হোয়াইটের পয়েন্টগুলো এখানে রাখা আছে। কিন্তু আমরা চাচ্ছি যে সেটোসার যে ডাটাগুলো তাদেরকে এক চিহ্ন দিয়ে বোঝাবো, এবার ভার্সিকালারের ডাটাগুলো তাদের জন্য অন্য চিহ্ন, ভার্জিনিকার ডাটাগুলোর জন্য অন্য চিহ্ন। মানে হলো আমরা গ্রুপ ভিত্তিক ডাটাগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করবো এবং তাদের জন্য আলাদা আলাদা চিহ্ন ইউজ করবো। তো এই কাজটা যদি করতে চাই তাহলে আমাকে তো এই কাজটা করার আগে আমরা কিছু প্রিভিয়াস কিছু জিনিস দেখে নেই। যে প্রথমে আইরিশ স্পিসিস এটা কি ক্যাটাগরির, এটা যদি প্রিন্ট করি তাহলে দেখুন এটা হলো ফ্যাক্টর ক্যাটাগরি, মানে হলো এটা এখানে ক্যাটাগরিক্যাল ডাটা রাখা আছে, 3 ক্যাটাগরি ডাটা এখানে আছে। মাত্রই দেখলাম যে লেভেলগুলো হলো সেটোসা, ভার্সিকালার, ভার্জিনিকা। এখন আমি যদি কোনো ফ্যাক্টরকে ইন্টিজারে কনভার্ট করি, আমরা জানি যে সাধারণত কোনো ক্যারেক্টারকে ইন্টিজারে কনভার্ট করা যায় না, কিন্তু যদি কোনো ফ্যাক্টরকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করি তাহলে দেখুন কি হবে ব্যাপারটা। তাহলে দেখুন যে প্রতিটা ফ্যাক্টর লেভেলের জন্য এক একটা নাম্বার বসে যায়। আমাদের এখানে আমাদের প্রথম লেভেল ছিল সেটোসা, তো সেটোসার জন্য সবগুলোর জন্য দেখুন 1 বসে গেছে। এরপরে আছে হলো আমাদের ভার্সিকালার, তো ভার্সিকালার জন্য প্রতিটা জায়গায় আমাদের 2 বসে গেছে। আর এরপরে আছে হলো ভার্জিনিকা, ভার্জিনিকার জন্য 3। অর্থাৎ আমরা যদি কোনো ফ্যাক্টরকে যদি আমি ইন্টিজার হিসেবে রিপ্রেজেন্ট করি তাহলে প্রতিটা ফ্যাক্টর লেভেলের জন্য এক একটা নাম্বার অটোমেটিক আর নির্ধারণ করে দেয়। তো আমরা এই টেকনিকগুলো ফলো করব আমাদের কাঙ্ক্ষিত কাজটা করার জন্য। তো এখানে যা করছি সেটা হলো প্রথমে এক্স অ্যাক্সিসে সেপাল লেন্থ, ওয়াই অ্যাক্সিসে সেপাল হোয়াইট, মেইনে লেভেলিং এক্স ল্যাব ওয়াই ল্যাব, এগুলো আগের মতোই সেম, জাস্ট পয়েন্ট ক্যারেক্টার ভ্যালুটা আমি একটু অন্যভাবে দিয়েছি। নির্দিষ্ট 1 2 ভ্যালু না দিয়ে আমি এখানে এস ইন্টিজার আইরিশ স্পিসিস দিয়ে দিয়েছি। মানে হলো যে এই আইরিশ স্পিসিস একে যদি আমি এই নাম্বারে কনভার্ট করি তাহলে এই একটা লিস্ট পাবো। তো এই লিস্টের নাম্বার অনুযায়ী পয়েন্ট ক্যারেক্টারের ভ্যালু নির্ধারণ হবে। অর্থাৎ এই লিস্টে যেখানে যে পয়েন্টের ভ্যালু 1, তার পয়েন্ট টাইপ, মানে তার পয়েন্ট ক্যারেক্টার হবে 1 টাইপ। এরপর যার পয়েন্ট ক্যারেক্টার ভ্যালু হলো 2, সেই ডাটাকে রিপ্রেজেন্ট করা হবে
সেকেন্ড টাইপ পয়েন্ট ক্যারেক্টার দ্বারা, এরপরে যার স্পিসিসে যার ভ্যালু হলো 3 তাকে নির্ধারণ করা হবে থার্ড টাইপ পয়েন্ট ক্যারেক্টার দ্বারা। আমি যদি লাইনটা এক্সিকিউট করে দেখাই তাহলে দেখুন এখানে চিহ্নগুলো আলাদা হয়ে গেছে। এখানে যেমন সেটুসার জন্য একটা চিহ্ন হয়ে গেছে। তো আমরা এখানে বলতে পারছি না কোনটার জন্য কি চিহ্ন, এটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি কিভাবে আমরা নির্ধারণ করব। তো সেটুসা অলরেডি শুরু করে দিয়েছেন? হ্যাঁ, আমাদের 3টা পার হয়ে গেছে, 3টা 5 বাজে। না মাত্র ঢুকতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখানে যেমন সেটুসার জন্য এক ধরনের চিহ্ন, এরপরে আমাদের ভার্সি কালার তাদের জন্য একরকম চিহ্ন, এরপরে ভার্জিনিকা তাদের জন্য আরেকরকম চিহ্ন। এভাবে আমরা গ্রুপ ভিত্তিক এক একটা পয়েন্টের জন্য এক এক রকম চিহ্ন দিয়ে আমি প্লট তৈরি করতে পারি। এভাবে কারণ কোন প্রশ্ন আছে এভাবে গ্রুপ ভিত্তিক আলাদা পয়েন্ট দিয়ে ডাটা প্লট তৈরি করার ব্যাপারে? ওকে, এখন আমরা দেখব যে কিভাবে লেবেলিং করতে পারি, অর্থাৎ কোন চিহ্ন দ্বারা কাকে বোঝানো হয়েছে। এই চিহ্ন দ্বারা সেটোসা বোঝানো হয়েছে নাকি ভার্সিকালা বোঝানো হয়েছে, এরপর ত্রিভুজ চিহ্ন দ্বারা ভার্সিকালা বোঝানো হয়েছে নাকি ভার্জিনিকাকে বোঝানো হয়েছে। তো এরকম লেজেন্ড যদি আমরা বসাতে চাই আমার গ্রাফে, সেই উপায়টা এখন দেখব কিভাবে বসাতে পারি। তো এর জন্য এই কাজটা করার জন্য একটু রিভিউ করে নিই, লেভেলস ফাংশনটা একটু রিভিউ করে নিই। তো লেভেলস ফাংশন দ্বারা মূলত কোনো ফ্যাক্টরের কি কি লেভেল আছে সেটা প্রিন্ট করা যায়। আমরা জানি স্পিসিস এটা একটা ফ্যাক্টর ক্যাটাগরি ডাটা। আমি যদি এর লেভেলস জানতে চাই তাহলে জাস্ট তার লেভেলগুলো বলে দিবে। এখানে 3 লেভেলের ডাটা আছে, সেটোসা লেভেল, ভার্সিকালা লেভেল, ভার্জিনিকা লেভেল, মানে 3 ক্যাটাগরি ডাটা আছে। ক্যাটাগরিকে এখানে মূলত লেভেল দ্বারা বোঝানো হয়। ওকে, এখন আমরা দেখব যে কিভাবে লেজেন্ড অ্যাড করতে পারি। প্রথম যে অংশটা এটা আগের মতোই সেম, আমরা ডাটা ইনপুট দিয়েছি, লেবেলিং করেছি এবং পয়েন্ট ক্যারেক্টার হিসেবে এক একটা লেভেলের জন্য এক একটা পয়েন্ট ক্যারেক্টার ভ্যালু এখানে দিয়েছি। তো এই কাজটা আগের মতোই সেম গ্রাফ। দেন আমাকে যদি লেজেন্ড অ্যাড করতে হয় তাহলে লেজেন্ড ফাংশন ইউজ করতে হবে। তো লেজেন্ড ফাংশনে বলে দিতে হবে লেজেন্ডের প্রপার্টিস গুলো। তো লেজেন্ড ফাংশনে প্রথমে বলে দিতে হবে এক্স এবং ওয়াই। এখানে বলে দিতে হবে এই লেজেন্ড ফাংশনটা কোন পজিশনে বসাবো, মানে গ্রাফে আমি কোন পজিশনে আমি এই লেজেন্ড বক্সটা বসাবো সেটা আমাকে প্রথমে নির্ধারণ করে দিতে হবে। সাপোজ আমি এই লেজেন্ড বক্সটা এই জায়গায় বসাতে চাই, এখানে একটু ফাঁকা জায়গা আছে, আমি এই ফাঁকা জায়গার মধ্যে এই লেজেন্ড বক্সটা বসাতে চাই। তাহলে আমাকে এই লেজেন্ড বক্সের, যদি এটা আয়তাকার বক্স হয় তাহলে আপার লেফট যে কর্নারটা সেটার পজিশনটা আমাকে বলে দিতে হবে। সাপোজ আমার এখান থেকে লেজেন্ড বক্সটা শুরু হবে, তাহলে এটা রাফলি একটা পজিশন আমি বলতে পারি যে এখানে এক্স ভ্যালু হলো 6 এবং ওয়াই ভ্যালু সাপোজ 4.3 এর মতো, বা এখানে দিয়ে দিচ্ছি এক্স ভ্যালু 6 এবং ওয়াই ভ্যালু আমি নিচ্ছি 4.5, মানে হলো 6 এবং 4.5। এইখান থেকে আমাদের লেজেন্ড বক্সটা শুরু হবে। এরপরে আমাকে লেজেন্ড আর্গুমেন্টে বলে দিতে হবে এই লেজেন্ড বক্সের মধ্যে কি কি লেখা আমার থাকবে। তো আমি এখানে আইরিশ স্পিসিসের যে লেভেলগুলো তাদেরকে লেজেন্ড বক্সে রাখবো। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই লেভেল দিয়ে আইরিশ স্পিসিস দিলে আমরা যে 3 ক্যাটাগরি ডাটা, এই 3 ক্যাটাগরি ডাটা দেখতে পারি। তো আমি এই লেভেলগুলোকে লেজেন্ড বক্সের মধ্যে লিখবো, তাই আমি এই লেজেন্ড দিয়ে লেভেলস অফ আইরিশ স্পিসিস এই আর্গুমেন্টটা দিলাম। অ্যান্ড দেন প্রতিটা লেজেন্ডের পাশে, প্রতিটা লাইনের পাশে, প্রতিটা এই ক্যারেক্টারের পাশে কি পয়েন্ট ক্যারেক্টার রাখা আছে সেটা নির্ধারণ করার জন্য আমি পিসিএইচ ভ্যালু ইউজ করেছি। তো পিসিএইচ ভ্যালুটা হবে হলো 1 থেকে এই লেভেল অফ আইরিশ স্পিসিস এর লেন্থ পর্যন্ত। আমরা জানি যে লেন্থ ফাংশনটা কি কাজ করে, যে লেন্থ ফাংশনটা কোনো একটা ভেক্টরে কতগুলো ডাটা আছে সেগুলো রিটার্ন করে। মানে হলো এখানে লেভেলে 3টা ডাটা আছে, সেটোসা, ভার্সিকালা, ভার্জিনিকা, তো আমাদের পয়েন্টও 3টা আছে। তো এই কারণে 1, 2, 3 পর্যন্ত পয়েন্ট ক্যারেক্টারগুলো বসে যাবে পরপর। আমি যদি এটা এক্সিকিউট করি তাহলে দেখুন এখানে একটি লেজেন্ড বক্স চলে এসেছে এবং সেটোসা তাদের পাশে তার চিহ্ন, এরপরে ভার্সিকালার তার পাশে তার চিহ্ন, ভার্জিনিকার পাশে তার চিহ্ন, অটোমেটিক এগুলো চলে এসেছে। তো এই লেজেন্ড বক্স, এটা নিয়ে কোন প্রশ্ন আছে কারো? লেজেন্ড বক্সে ডাটা লেখা নিয়ে? ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছেন।
এরপর আমরা দেখব যে কিভাবে আমরা রিগ্রেশন লাইন বা লাইন অফ বেস্ট ফিট আঁকতে পারি। তো রিগ্রেশন লাইন আঁকার জন্য আমরা প্রথমে যে কাজটা করেছি যে আমরা এক ক্যাটাগরি ডাটার জন্য রিগ্রেশন লাইন আঁকবো। তো এই ডাটাগুলো অনেক বিক্ষিপ্ত, এদের নিয়ে রিগ্রেশন লাইন আঁকলে সেটা আমাদের কোনো লাভ হবে না। তো আমরা যে কাজটা করেছি যে সেটোসার যে ডাটাগুলো সেগুলো আলাদা করে নিয়েছি। তো আমরা জানি যে কোনো একটা ডাটা ফ্রেম থেকে ডাটা আলাদা করার যে ফাংশনটা সেগুলো সাবসেট ফাংশন ইউজ করতে হয়। প্রথমে আইরিশ যে ডাটা সেট থেকে আমি আলাদা করব, এরপর সিলেক্টে বলে দিতে হবে কোন কোন কলামের ডাটা আমি চাচ্ছি। এখানে প্রথম 4টা কলামের ডাটা আমি নিয়েছি। এরপর এখানে সাবসেট হিসেবে স্পিসিসে সেটোসা তাদেরকে আমি আলাদা করে নিচ্ছি। তো কিভাবে গ্রুপিং করতে হয় সেটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। তো এখন যদি সেটোসার ডাটাগুলো দেখি তাহলে দেখুন এখানে জাস্ট সেটোসার ডাটাগুলো আছে। সেটোসার, সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, পেটাল ওয়াইড। এখন আমরা এই সেটোসার ডাটা নিয়ে অ্যানালাইসিস করব। তো প্রথমে আমি সেটোসার সেপাল ওয়াইড ভার্সেস সেপাল লেন্থ এর একটা প্লট তৈরি করব, স্কেটার প্লট তৈরি করব। আগের মতোই সেম আর্গুমেন্ট দ্বারা একটা স্কেটার প্লট তৈরি করলাম। তো এখানে জাস্ট সেটোসার যে স্পিসিস তাদের সেপাল লেন্থ, সেপাল ওয়াইডের ডাটাগুলো এখানে আছে, স্কেটার প্লটটা এখানে তৈরি করা আছে। তো আমি যদি এখান থেকে একটা রিগ্রেশন লাইন টানতে চাই, লাইন অফ বেস্ট ফিট যদি আঁকতে চাই এই ডাটাগুলো থেকে, তাহলে প্রথমে আমাকে লাইনের ডাটাগুলো জানতে হবে। অর্থাৎ আমরা জানি যে একটা লাইন তৈরি করতে গেলে আমাকে স্লোপ ভ্যালু এবং ইন্টারসেপ্ট ভ্যালু এই দুইটা ভ্যালু আমার জানতে হয়, ওয়াই ইন্টারসেপ্ট এবং সেই লাইনের স্লোপটা। তো এই ভ্যালুগুলো জানতে হলে আমাকে একটা ফাংশন ইউজ করতে হবে এলএম। এটা মানে হলো লিনিয়ার মডেল, সংক্ষেপে এলএম। তো এলএম ফাংশনে আমি যদি ডাটাগুলো দিয়ে দেই তাহলে সেই ডাটাগুলো থেকে যে লাইনের ডাটাগুলো সেগুলো লাইন ডাটার মধ্যে জমা হয়ে যাবে। তো লিনিয়ার মডেল এই ফাংশনটা লেখার যে নিয়মটা সেটা হলো আমাকে প্রথমে লিনিয়ার মডেলে ওয়াই এর ভ্যালু দিতে হবে, এরপরে কমা না দিয়ে টিল্ডা চিহ্ন দিতে হবে। একটু মনে রাখতে হবে এই ফাংশনটা এইভাবেই তৈরি করা। তো আমাকে ওয়াই টিল্ডা এক্স মানে হলো ওয়াই অ্যাক্সিসের ডাটা টিল্ডা দিয়ে এক্স অ্যাক্সিসের ডাটা। তো এইভাবে যদি আমি ডাটাগুলো লিনিয়ার মডেলে ইনপুট দেই তাহলে সেই ডাটাগুলো ইউজ করে, সেই পয়েন্টগুলো ইউজ করে অটোমেটিক একটা লিনিয়ার মডেল তৈরি হবে এবং সেই মডেলে যে ডাটাগুলো সেগুলো লিনিয়ার ডাটা এর মধ্যে জমা হবে। আমি যদি এই ফাংশনটা এক্সিকিউট করি তাহলে এখন আমরা লিনিয়ার ডাটা এটা ওপেন করে দেখি। তাহলে দেখুন লাইন ডাটা এর মধ্যে আমার ইন্টারসেপ্ট ভ্যালু মানে ওয়াই অ্যাক্সিসকে যেখানে ইন্টারসেপ্ট করবে সেই ভ্যালুটা এবং স্লোপের ভ্যালুটা আমি পেয়ে গেছি, সেই লাইনের স্লোপ কত হবে। এখন যেহেতু এই দুইটা ভ্যালু পেয়ে গেছে, এখন দুইটা ভ্যালু ইউজ করে আমি লাইন আঁকতে পারি। তো ইন্টারসেপ্ট এবং স্লোপ ভ্যালু দিয়ে যদি লাইন আঁকতে চাই তাহলে আমাকে এবি লাইন এই ফাংশন ইউজ করতে হবে। তো এবি নামটা এসেছে এ এর মধ্যে একটা দ্বারা ইন্টারসেপ্ট বোঝায় এবং বি দ্বারা মূলত স্লোপকে বোঝানো হয়, তাই মূলত এই ফাংশনটার নাম হয়েছে এবি লাইন। তো এবি লাইনের মধ্যে যদি আমি লাইন ডাটা ইনপুট দিয়ে দেই তাহলে অটোমেটিক সেই লাইন ডাটা ইউজ করে একটি রিগ্রেশন লাইন আঁকা হয়ে যাবে। তো দেখুন এই গ্রাফে একটি রিগ্রেশন লাইন বা লাইন অফ বেস্ট ফিট আমরা এঁকে ফেলেছি এই লাইনের ডাটাগুলো ইউজ করে। ওকে, তো রিগ্রেশন লাইন আঁকা নিয়ে কোন প্রশ্ন আছে কারো? ওকে, সবাই আসলে বুঝতে পেরেছেন। ওকে, তো এখন আমরা দেখবো যে কিভাবে এই রিগ্রেশন লাইনের একটি লেজেন্ড বক্স আঁকতে পারি। অর্থাৎ আমি রিগ্রেশন লাইনের জন্য যে কাজটা করব সেটা হলো এই লাইনের যে স্লোপ ভ্যালু বা ইন্টারসেপ্ট যে ভ্যালু দুইটা আছে সেই দুইটা ভ্যালু আমি লেজেন্ড বক্সে লিখবো। এই কাজটা করার জন্য একই রকম ভাবে লেজেন্ড ফাংশন ইউজ করতে হবে। তো আমরা জানি লেজেন্ড ফাংশন প্রথমে বলে দিতে হয় সেই লেজেন্ডের পজিশনটা। তো আমরা এখানে লেজেন্ড বক্সটা বসিয়েছি 4.3 এবং 4.4 এই পজিশনে, অর্থাৎ 4.3 অলমোস্ট এখানে এবং 4.4 হবে এখানে, অর্থাৎ মূলত আমাদের এই জায়গায় এই লেজেন্ড বক্সটা আঁকবো আমি। অ্যান্ড দেন আমার লেজেন্ড আর্গুমেন্টে বলে দিতে হবে সেই লেজেন্ড বক্সে কি কি লেখা থাকবে। তো আমি এখানে যে যে লেখাগুলো নিয়েছি এখানে একটু অন্যভাবে কাজ করেছি, খেয়াল রাখতে হবে। পেস্ট ফাংশন ইউজ করেছি। তো পেস্ট ফাংশন কি কারণে ইউজ করেছি আমি একটু ধাপে ধাপে দেখাই। লাইন ডাটা, এই লাইন ডাটার মধ্যে আমার লাইনের ডাটাগুলো রাখা আছে। আমি যদি লাইন ডাটার মধ্যে কি কি ডাটা আছে তা যদি জানতে চাই তাহলে লাইন আন্ডারস্কোর ডাটা দেন ডলার সাইন দিলে দেখুন এখানে চলে আসবে। দেখুন লাইন ডাটার মধ্যে সেই লাইনের কোএফিসিয়েন্ট ভ্যালু রাখা আছে,
রেসিডুয়াল ভ্যালু রাখা আছে, এরপর র্যাঙ্ক, ফিটেড ভ্যালুস। তার মানে আমাদের একটা লিনিয়ার মডেলে যত রকম জিনিস দরকার হয় আমাদের অ্যানালাইসিসে, সব ধরনের জিনিস আমার এখানে আছে। আমি জাস্ট এখানে কোএফিসিয়েন্ট গুলো চাই, অর্থাৎ স্লোপ এবং ইন্টারসেপ্ট, এই দুইটা ভ্যালু। তাহলে দেখুন আমি যদি ডলার সাইন দিয়ে কোএফিসিয়েন্ট দিয়ে দেই তাহলে জাস্ট সে এই দুইটা ভ্যালু দেখাবে। আমি যদি লেজেন্ড বক্সে জাস্ট এই জিনিসটা দিয়ে দেই তাহলে লেজেন্ড বক্সে জাস্ট এই দুটো সংখ্যা লেখা দেখাবে, কিন্তু কোনটা দ্বারা স্লোপ বোঝানো হচ্ছে, কোনটা দ্বারা ইন্টারসেপ্ট বোঝানো হচ্ছে সেইটাই সেখানে লেখা থাকবে না। এই কারণে আমরা পেস্ট ফাংশন ইউজ করেছি। আমরা স্ট্রিং এবং ডেট ক্লাসে দেখেছি যে পেস্ট ফাংশনে কি ক্লাস, সেটা হলো দুইটা ভেক্টরকে সে একত্র করে। তো আমি এখানে প্রথম যে ভ্যালুটা এই ভ্যালু বরাবর দিয়েছি ইন্টারসেপ্ট, এবং দ্বিতীয় ভ্যালু সেই ভ্যালু বরাবর লিখেছি স্লোপ। এবং এর সাথে আমি লাইন যে ডাটা তার কোএফিসিয়েন্ট যে ডাটাগুলো আছে, মানে হলো এই দুইটা ডাটাকে আমি রাউন্ড করে নিয়েছি, মানে হলো 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমি রাউন্ড করে নিয়েছি। এখানে দেখুন অনেকগুলো ফিগার আছে, 1 2 3 4 5 6 7টা ফিগার এখানে আছে। আমার অতগুলো দরকার নেই, আমি জাস্ট একে রাউন্ড করে 4টা ফিগার নিয়ে আসলাম। তো এই দুইটা ডাটার মধ্যে আমি সেপারেটর হিসেবে সমান চিহ্ন ইউজ করেছি। তো পেস্ট ফাংশন যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আগে ক্লাসে একটু রিভিউ করবেন, তাহলে আজকে মনে পড়ে পেস্ট ফাংশনের কাজটা। আমি যদি এইভাবে লেজেন্ড বক্সটা আঁকি তাহলে দেখুন সঠিক ভ্যালুগুলো বসে গেছে। ইন্টারসেপ্ট ইজিক্যাল টু নেগেটিভ 0.5694, 4টা নাম্বার পর্যন্ত রাউন্ড করা, এবং স্লোপ ভ্যালু হলো 0.7985, 4টা ফিগার পর্যন্ত রাউন্ড করা এখানে। তো এইভাবে মূলত আমরা রিগ্রেশন লাইনের লেজেন্ড বক্সটা আঁকতে পারি। আচ্ছা, একদম প্রশ্ন করেছেন যে হাউ টু শো কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন অন দ্য গ্রাফ। আচ্ছা, মাত্রই তো আমি এর উত্তর দিয়েছি। সঞ্জয় রয়, আপনি কি উত্তর পেয়েছেন আপনার প্রশ্নের? হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যালো, ইন্টারসেপ্ট আর স্লোপের ব্যাপারটা একটু বলবেন? আমি একটু আসলে ধরতে পারিনি। আচ্ছা, আপনি পেস্ট ফাংশনটা মনে আছে, পেস্ট ফাংশনের ব্যবহারটা? জি জি। আচ্ছা, তো পেস্ট ফাংশনে আমি তাহলে এটা ধাপে ধাপে দেখি। আমি এখানে দেখাচ্ছি, এটাকে কমান্ড হিসেবে নিয়ে নিই। আমি যদি এখানে লেজেন্ড ইকুয়াল টু জাস্ট লাইন ডাটা ডলার সাইন কোএফিসিয়েন্ট, আমি যদি এটুকু দিতাম, আচ্ছা এর জন্য, তাহলে দেখুন যে এই কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো এভাবে শো করতেছে। আমাদের বিশাল একটা সংখ্যা দেখাচ্ছে, মানে যত ফিগার পর্যন্ত আর এর মধ্যে স্টোর করা আছে প্রতিটা ফিগার এখানে দেখাচ্ছে। এবং এখানে কোনটা দ্বারা স্লোপ বোঝানো হচ্ছে, কোনটা দ্বারা ইন্টারসেপ্ট বোঝানো হচ্ছে সেটা এখানে লেখা নেই। তো এই কারণে আমি যে কাজটা করেছি সেটা হল পেস্ট ফাংশন ইউজ করেছি এখানে। তো লেজেন্ড বক্সে আমি যা লিখে দেবো, যে ভেক্টরটা দেবো সেই ভেক্টরের ডাটাগুলো এখানে শো করবে। মানে যেমন লেজেন্ড বক্সে যদি আমি লিখে দিলাম এ কমা বি, তাহলে দেখুন এখানে তাই প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এটা আমি আবার একটু আগে থেকে আসি, নতুন গ্রাফ তৈরি করি এবং এখানে এই লেজেন্ড বক্সটা বসাই। তাহলে দেখুন আমি লেজেন্ডে আমি যা লিখে দেবো সেটাই এই লেজেন্ড বক্সে লেখা আসতেছে। আমি লেজেন্ড বক্সে যদি লাইন ডাটার কোএফিসিয়েন্ট দেই তাহলে দেখতেছে কোএফিসিয়েন্ট যে ভ্যালুগুলো সেগুলো অনেক ফিগার পর্যন্ত দেখাচ্ছে। তো এই কারণে আমি প্রথমে যে কাজটা করলাম সেটা হলো রাউন্ড ফাংশন ইউজ করেছি। রাউন্ড ফাংশন, তো রাউন্ড ফাংশন যে কাজটা করে সেটা হলো একটা নির্দিষ্ট সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত ডাটাগুলোকে রাউন্ড করে। আমি লাইন ডাটার যে কোএফিসিয়েন্ট গুলো আছে তাদেরকে যদি আমি 4 ডিজিট পর্যন্ত রাউন্ড করি, আপনি চাইলে অন্য ডিজিটও দিতে পারেন, তাহলে দেখুন জাস্ট 4 ডিজিট পর্যন্ত সেই ডাটাগুলো দেখাবে। তো আমাকে সবগুলো ফিগার দেখাবে না। তো একটা সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু এখন আমরা জানি যে জাস্ট এটা যদি প্রিন্ট করি তাহলে জাস্ট এই দুটো সংখ্যা লেজেন্ড বক্সে দেখাবে, কিন্তু কোনটা দ্বারা স্লোপ বোঝানো হচ্ছে, কোনটা দ্বারা ইন্টারসেপ্ট বোঝানো হচ্ছে সেটা দেখাবে না। তো এই কারণে আমি পেস্ট ফাংশন ইউজ করেছি। তো পেস্ট ফাংশনে প্রথমে আমি একটা ভেক্টর নিয়েছি, সেটা হলো যে এখানে আছে, আমি জানি প্রথম ডাটাটা হবে হলো আমাদের ইন্টারসেপ্ট ভ্যালু, তাই লিখেছি ইন্টারসেপ্ট, পর কমা দিয়ে পরে যে ডাটাটা এই পরের ডাটাটা হলো আমাদের স্লোপ, আমি লিখে দিয়েছি স্লোপ। দেন আমি এর দুইটা ভ্যালুর সাথে আমি রাউন্ডের যে ডাটাগুলো আছে তাদের মধ্যে পেস্ট করেছি, মানে তাদেরকে একত্র করেছি, অর্থাৎ ইন্টারসেপ্টের সাথে এই ভ্যালুটা একত্র হবে,
এবং স্লোপের সাথে এই ভ্যালুটা একত্র হবে। অর্থাৎ এখন যদি আমি এই লাইনটা এই লাইনটা যদি এক্সিকিউট করি তাহলে দেখুন লেখা এসেছে ইন্টারসেপ্ট এত এবং স্লোপ এত। তো হয়ে গেল আমাদের দুইটা আলাদা করে লেখা। কিন্তু আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা হলো ইন্টারসেপ্ট। আমি চাচ্ছি ইন্টারসেপ্ট ইকুয়াল টু এত এবং স্লোপ ইকুয়াল টু এত। অর্থাৎ আমি এই দুইটা ডাটাকে আমি সমান চিহ্ন দিয়ে একত্র করতে চাই। তো আমি সেপারেটর হিসেবে তাই আমি ইউজ করেছি হলো সমান চিহ্ন, কমা দিয়ে সেপারেটর হিসেবে আমি স্পেস সমান স্পেস। অর্থাৎ ইন্টারসেপ্টের মাঝে এখন সমান চিহ্ন বসে যাবে এবং স্লোপ এবং এই নাম্বারের মাঝে একটা সমান চিহ্ন এখন বসে যাবে। তো পেস্ট ফাংশনে সেপারেটর আর্গুমেন্টের দ্বারা সেটা নির্ধারণ করা হয়। আপনি চাইলে ওই স্ট্রিং এবং স্ট্রিং এর যে ক্লাসটা সেটা রিভিউ করতে পারেন, তারা ক্লিয়ার হবে। তো দেখুন এখন লাইনটা এইভাবে চলে এসেছে, ইন্টারসেপ্ট ইজিক্যাল টু এত, স্লোপ ইজিক্যাল টু এত। তো এখন আমি এই ডাটাটা এখন আমি লেজেন্ড বক্সে বসিয়ে দেব। তাই আমি লেজেন্ড বক্সে লেজেন্ড ইকুয়াল টু সেই ডাটাটা লিখেছিলাম। এখন যদি আগের লাইনে ফিরে যাই, কমেন্ট বাদ দিয়ে দিলাম, তাহলে দেখুন আমি লেজেন্ড বক্সে এখানে যে কমেন্টটা দেখলেন সেটাই। অর্থাৎ এখানে ইন্টারসেপ্ট বরাবর বসবে হলো সেই ভ্যালুটা এবং স্লোপ বরাবর বসবে হলো সেই ভ্যালুটা। এখন আমাদের সঠিকভাবে এই লেজেন্ড বক্সটা ড্র হবে। তো বুঝতে পেরেছেন কিভাবে করা হলো? মূলত আগের যে ফাংশনগুলো আমরা শিখেছি সেগুলো ইউজ করে কাজ করতেছি, নতুন কোন ফাংশন কিন্তু আমি দেখাচ্ছি না এখানে। আচ্ছা, যে প্রশ্ন করেছেন উত্তর পেয়েছেন আপনার? ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে এই লেজেন্ড বক্সে ডাটা লেখা নিয়ে? ওকে, তো কারো যদি কঠিন মনে হয় তাহলে বলবো যে আই ক্লাসগুলো রিভিউ করেন, তাহলে পরিষ্কার হবে। ওকে, এখন আমরা দেখবো যে কিভাবে একাধিক ডাটা সেট থেকে আমি একটি গ্রাফে ডাটা আঁকতে পারি। এই কাজটা করার জন্য আমি যে কাজটা করেছি যে প্রথমে এক্সাম্পল দেখানোর জন্য আমি আইরিশ ডাটাসেট থেকে সেটোসা ডাটাসেট আলাদা করে নিয়েছি, ভার্সিকালার ডাটাসেট আলাদা করে নিয়েছি, ভার্জিনিকা ডাটাসেট আলাদা করে নিয়েছি। তো আলাদা করে নিয়মটা আমি কিছুক্ষণ আগেই দেখেছি, সাবসেট ফাংশন ইউজ করতে হয় এবং সাবসেটে স্পিসিস ইজ ইকুয়াল টু সেটোসা বলে দিলে সেটোসা ডাটাগুলো আলাদা হয়ে যাবে, তারপর ভার্সিকালার বলে দিলে তার ডাটাগুলো আলাদা হয়ে যাবে। এইভাবে সাবসেট ফাংশন ইউজ করে আমি ডাটাগুলো আলাদা করে নিয়েছি। তার মানে এখন আমাদের সেটোসা ডাটাগুলো এই সেটোসা ডাটা ফ্রেমে আছে, ভার্সিকালের ডাটাগুলো ভার্সিকালার ডাটা ফ্রেমে আছে এবং ভার্জিনিকা ডাটাগুলো ভার্জিনিকা ডাটা ফ্রেমে আছে। এখন আমি যদি চাচ্ছি যে এই তিন ধরনের ভিন্ন ভিন্ন ডাটা সেট থেকে আমি গ্রাফ আঁকবো, কিন্তু সবগুলো গ্রাফ হবে একই প্লটে, অর্থাৎ আমি আলাদা প্লটে পয়েন্টগুলো বসাবো না, আমি একটা প্লটের মধ্যেই পয়েন্টগুলো বসাবো। তো এর জন্য দেখুন আমি যদি প্লট দিয়ে জাস্ট সেটোসার সেপার লেন্থ এবং সেপার ওয়াইট এই ডাটাগুলো যদি প্লট করি তাহলে সেটোসার ডাটাগুলো প্লট হলো। কিন্তু আমি আবার যদি প্লট দিয়ে ভার্সিকালের ডাটাগুলো ইন্টার দিই তাহলে দেখুন আমাদের ভার্সিকালের ডাটাগুলো প্লট হলো। দেখুন দুইটা কিন্তু আলাদা প্লট তৈরি হয়েছে, এটা হলো ছিল সেটোসার প্লট, এটা হলো ভার্সিকালের প্লট, দুইটা আলাদা প্লট তৈরি হয়েছে, তার পয়েন্টগুলো দুইটা ভিন্ন ভিন্ন প্লটে বসেছে। কিন্তু আমরা চাচ্ছি যে এই দুইটা প্লট একই প্লটে আঁকতে, এই দুইটা ডাটা সেটের যে পয়েন্টগুলো আছে সেগুলো একই প্লটে আমি আঁকতে চাচ্ছি। তো এই কাজটা করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে যে আমরা জানি যে যদি দুইটি ডাটা সেট আমরা একই প্লটে বসাতে চাই তাহলে আমাকে রেঞ্জ ঠিক মতো নির্ধারণ করতে হবে। আর খেয়াল করে দেখুন যে এই সেটোসার যে ডাটাটা তার এক্স অ্যাক্সিসের লেভেলিং হলো যে 4 থেকে 6 পর্যন্ত, কিন্তু যদি ভার্সিকালার ডাটাটা দেখি তাহলে তার লেভেলিং হলো 4.5 থেকে 8 পর্যন্ত। অর্থাৎ আমি ভার্সিকালার ডাটাগুলোকে যদি আমি এই সেটোসার এই প্লটে বসাতে চাই তাহলে কিন্তু সবগুলো ডাটা এখানে আসবে না, কারণ আমাকে এক্স অ্যাক্সিসের পর্যাপ্ত পরিমাণ লেভেলিং নেই। তো এর জন্য আমি কি প্রথমে লিমিটটা নির্ধারণ করে নিব। তো লিমিট কিভাবে নির্ধারণ করব সেটা হলো আমি এক্স অ্যাক্সিসে যে ডাটাগুলো বসাবো, তো আমরা জানি যে এক্স অ্যাক্সিসের ডাটাগুলো বসতেছিল হলো সেপার লেন্থের ডাটাগুলো বসতেছিল, তাই আমি সেপার লেন্থ, সেটোসার সেপার লেন্থ, ভার্সিকালারের সেপার লেন্থ এবং ভার্জিনিকার সেপার লেন্থ নিয়ে একটি ভেক্টর তৈরি করেছি। তো সি দিয়ে জানি ভেক্টর তৈরি করা হয়, তো সেই ভেক্টরে আমি রেঞ্জ বের করেছি। তো আমরা জানি যে রেঞ্জ ভেক্টরের কি কাজ, সেই রেঞ্জ ভেক্টরের কাজ হলো লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু প্রিন্ট করা।
তো সেগুলো আমি এক্স লিমিটের মধ্যে জমা রাখবো। এখন যদি এক্স লিমিট প্রিন্ট করে দেখাই, তাহলে দেখুন যে এখানে সেই ডাটাগুলো, তার মানে এখানে যে লেন্থ ভ্যালুগুলো আছে, সেটোসার সেপার লেন্থ, ভার্সিকালার সেপার লেন্থ, ভার্জিনিকা সেপার লেন্থ, তাদের লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালুটা এখানে প্রিন্ট করে দেখাচ্ছে, যেটা এক্স লিমিটের মধ্যে আমরা জমা করেছি। একই রকম ভাবে ওয়াই লিমিটের মধ্যে জমা করব, যে ওয়াই এক্সিসের ডাটাটা আছে সেটোসার সেপাল হোয়াইট তাদেরটা। তো সেটোসার সেপাল হোয়াইট, ভার্সিকালার সেপাল হোয়াইট, ভার্জিনিকা সেপাল হোয়াইট, তাদেরটা একত্রে একটা ভেক্টর তৈরি করে তার রেঞ্জ বের করেছি এবং সেই রেঞ্জটা ওয়াই লিমিটে জমা রেখেছি। তো ওয়াই লিমিটের মধ্যে আছে 2 এবং 4.4, অর্থাৎ যে সেপাল হোয়াইটের ডাটাগুলো আছে তাদের লোয়েস্ট ভ্যালু এবং হলো 2 এবং হাইয়েস্ট ভ্যালু হলো 4। তো এখন আমরা যদি প্লট করি, প্রথমে যে কাজটা করতে হবে, যে কোনো একটা ডাটা নিয়ে আমার প্লট করতে হবে। আমরা সাপোজ আমি সেটোসার ডাটা নিয়ে প্লট করলাম, সেটোসার সেপাল লেন্থ এবং সেটোসার সেপাল হোয়াইট, এবং এক্স লিমিট হিসেবে আমি ইউজ করেছি এই এক্স লিমিট ভেক্টরে যে লিমিটটা দেওয়া আছে সেটা, এবং ওয়াই লিমিট আর্গুমেন্ট ইউজ করেছি ওয়াই লিমিটের মধ্যে যে রেঞ্জটা দেওয়া আছে সেটা। এরপরে আমি পয়েন্ট ক্যারেক্টার হিসেবে র্যান্ডমলি একটি ভ্যালু দিয়ে দিয়েছি 19। তো এটা যদি প্লট করি তাহলে দেখুন যে আমি যে নির্ধারিত রেঞ্জ দিয়েছি সেই রেঞ্জের মধ্যে সেটোসার ডাটাগুলো বসে গেল। এখন আমি চাচ্ছি যে এই একই প্লটে আমি ভার্সিকালের ডাটাগুলো বসাবো। তো আমরা মাত্রই দেখলাম যে আবার যদি আমি প্লট ফাংশন ইউজ করি তাহলে নতুন করে প্লট তৈরি হয়, কিন্তু আমি যদি আগের প্লটের মধ্যেই যদি আমি ডাটাটা আঁকতে চাই তাহলে আমাকে প্লট ফাংশন ইউজ না করে পয়েন্টস ফাংশন ইউজ করতে হবে। অর্থাৎ এখন যদি আমি পয়েন্টস ফাংশন ইউজ করি একই রকম ভাবে এক্স অ্যাক্সিসের ডাটা এবং ওয়াই অ্যাক্সিসের ডাটাগুলো যদি দিয়ে দেই এবং তার পয়েন্ট ক্যারেক্টার ভ্যালু যদি দিয়ে দেই, তাহলে দেখুন একই প্লটের মধ্যে সেই আগের প্লটের মধ্যেই এখন ভার্সি কালারের ডাটাগুলো বসে গেল। এইভাবে আমরা যদি একই প্লটে একাধিক ডাটা সেট থেকে পয়েন্টগুলো একত্র করতে চাই, অ্যাড করতে চাই, তাহলে আমাকে পয়েন্ট ফাংশন ইউজ করতে হবে। আমাদের প্রথমে একটা প্লট ফাংশন ইউজ করে একটা প্লট আঁকতে হবে এবং সেই প্লটের মধ্যে নতুন পয়েন্ট বসাতে গেলে আমাকে পয়েন্ট ফাংশন ইউজ করতে হবে। একই রকম ভাবে জাস্ট ইলাস্ট্রেশনের জন্য আমি আরেকটা ফাংশন নিয়েছি, সেটা হলো লাইন্স ফাংশন। আমি যদি এই প্লটে অন্য একটা ডাটা সেট নিয়ে আমি লাইন যদি অ্যাড করতে চাই তাহলে আমাকে লাইন্স ফাংশন ইউজ করতে হবে। তো লাইন্সে আমার এক্স অ্যাক্সিস এর ভ্যালু এবং ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুগুলো দেওয়া আছে এবং লাইন টাইপ হলো 2। এটা যদি করি তাহলে দেখুন আমাকে এই ভার্জিনিকা ডাটাগুলো নিয়ে লাইন অ্যাড করে দেখালাম, প্রতিটা লাইন প্রতিটা পয়েন্ট লাইন দিয়ে যুক্ত করা, তাই এরকম এসেছে। তো এভাবে মূলত আমরা একই প্লটের মধ্যেই ভিন্ন ভিন্ন ডাটা সেট থেকে ডাটা নিয়ে প্লট করতে পারি। তো এরপর আমরা আরেক কিছু দেখাচ্ছি, যেমন ধরেন আমি চাচ্ছি যে এই সেটোসে যে ডাটাগুলো আছে তাদের রিগ্রেশন লাইন আঁকবো। তাহলে রিগ্রেশন লাইনের জন্য আমরা জানি একটা লিনিয়ার মডেল তৈরি করতে হবে। তো এলএম ফাংশন দ্বারা সেই লিনিয়ার মডেলটা তৈরি করলাম আমি। প্রথমে হলো ওয়াই অ্যাক্সিস এর ডাটা টিল্ডা চিহ্ন দিয়ে এক্স অ্যাক্সিস এর ডাটা, তাহলে আমার সেটোসের লিনিয়ার মডেল জমা হলো এবং এবি লাইন দ্বারা সেই লিনিয়ার মডেলের ডাটাগুলো দিয়ে একটি লাইন আঁকবো। এবার একই রকম ভাবে আমি ভার্জিনিকার জন্য একটা লিনিয়ার মডেল তৈরি করতে পারি। তো ভার্জিনিকার ডাটার জন্য আমি একটা লিনিয়ার মডেল তৈরি করলাম এবং এবি লাইন দ্বারা তার রিগ্রেশন লাইনটা এখানে বসিয়ে দিলাম। তো এইভাবে আমরা একই প্লটের মধ্যেই নিজের ইচ্ছা মতো লাইন অ্যাড করতে পারি। তো এখানে যে বিষয়টা দেখুন যে প্লট ফাংশন, যেটা মনে রাখতে হবে, প্লট ফাংশন সেটা নতুন প্লট তৈরি করে, কিন্তু পয়েন্ট ফাংশন ও লাইন ফাংশন, এবি লাইন ফাংশন এরা নতুন প্লট তৈরি করে না, এরা আগের প্লটের মধ্যেই এই কাজটা করে। তো যে ফাংশনগুলো মূলত নতুন প্লট তৈরি করে তাদেরকে আর এর ভাষায় বলা হয় হাই লেভেল প্লটিং ফাংশন। এরপরে যে ফাংশনগুলো নতুন কোনো প্লট তৈরি করতে পারে না, আগের প্লটের মধ্যেই ডাটাগুলো বসায়, সেই ফাংশনগুলোকে বলা হয় লো লেভেল প্লটিং ফাংশন। তো এই হাই লেভেল এবং লো লেভেল প্লটিং ফাংশন বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে একটা লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই লিঙ্কে গেলেই মূলত এই প্লটিং ফাংশন বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আমি যদি এই লিঙ্কটা ওপেন করে দেখাই, আচ্ছা অলরেডি আমি ওপেন করে রেখেছি। তো এখানে দেখুন যে স্কেটার প্লট, হিস্টোগ্রাম, বার প্লট এরা হলো হাই লেভেল প্লটিং ফাংশন এবং লো লেভেল প্লটিং ফাংশনগুলো এখানে আছে। তো এখানে পয়েন্ট ফাংশন, এবি লাইন ফাংশন, অ্যারো ফাংশন, কার্ভ ফাংশন, ওর রেক্ট্যাঙ্গল ফাংশন, টেক্সট ফাংশন, এরা হলো লো লেভেল প্লটিং ফাংশন। অর্থাৎ এরা নতুন কোনো প্লট তৈরি করবে না, এরা আগে প্লটের মধ্যেই মূলত প্লটগুলো তৈরি করবে। ওকে,
তো একাধিক ডাটা সেট থেকে একটা প্লটে ডাটা প্লট করা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? কারো কোনো বুঝতে অসুবিধা আছে? ওকে, সবাই আজকে বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটি প্লটের মধ্যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন অ্যাড করতে পারি। তো আমাদের মাঝে মাঝে বিভিন্ন রিপ্রেজেন্টেশনের জন্য আমাকে হরিজন্টাল লাইন বা ভার্টিক্যাল লাইন অ্যাড করার প্রয়োজন হয়। তো এর জন্য আমাকে এবি লাইন ফাংশন ইউজ করলেই হবে। তো এবি লাইন ফাংশনে যদি ভি ইজিক্যাল টু 6 বলে দেয়, এর মানে হলো ভার্টিক্যাল ইজিক্যাল টু 6, মানে একটি ভার্টিক্যাল লাইন অ্যাড করা হবে 6 পজিশনে, অর্থাৎ এক্স এর ভ্যালু যেখানে 6 সেই পজিশনে একটি ভার্টিক্যাল লাইন বসে যাবে। তো এই আর্গুমেন্ট দিলে ইজিলি একটা ভার্টিক্যাল প্লট তৈরি হবে। একই রকম ভাবে যদি আমি একটা হরিজন্টাল প্লট অ্যাড করতে চাই, হরিজন্টাল লাইন যদি অ্যাড করতে চাই, তাহলে এবি লাইন দিয়ে এইচ আর্গুমেন্ট ইউজ করতে হবে। তো এইচ আর্গুমেন্ট ইউজ করলে মূলত একটা হরিজন্টাল প্লট, হরিজন্টাল লাইন তৈরি হয়ে যাবে। তো এইচ এর ভ্যালু 3 দিয়েছিলাম আমরা, তো তাই 3 বরাবর একটি হরিজন্টাল প্লট এখানে তৈরি হয়ে গেছে। ওকে, তো আমাদের এই পর্যন্ত মূলত আমাদের স্কেটার প্লট নিয়ে আলোচনা ছিল। স্কেটার প্লট, রিগ্রেশন লাইন, এরপরে হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন তৈরি করা এবং একটি প্লটের মধ্যে ভিন্ন ভিন্ন ডাটা সেট থেকে ডাটা নিয়ে প্লটগুলো বসানো বা পয়েন্টগুলো বসানো। তো এই স্কেটার প্লট রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা স্কেটার প্লটের আলোচনা এই পর্যন্তই, এরপরে আমরা বার প্লট নিয়ে আলোচনা করব। স্কেটার প্লট বা রিগ্রেশন লাইন এই রিলেটেড কোন প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ওকে, তাহলে আমরা পরের টপিকে চলে যাই, বার প্লট তৈরি করা, বার চার্ট তৈরি করা। আমরা জানি যে বার প্লট তৈরি করতে গেলে আমাকে যে ডাটাটা লাগবে সেটা প্রতিটা বারের হাইট লাগবে, অর্থাৎ আমাদের যে বার প্লটটা হবে সেটা প্রতিটা বারের হাইট কত করে হবে সেটা আমার লাগবে। তো আমি এখানে যে বার প্লটটা তৈরি করেছি সেটা হলো যে সেপার লেন্থ আছে তাদের এভারেজ ভ্যালুগুলো নিয়ে একটি বার প্লট তৈরি করেছি আমি। তো এই কারণে আমি টি অ্যাপ্লাই ফাংশন ইউজ করেছি। আমরা আগে ক্লাসে দেখেছি যে কিভাবে ডাটাগুলোকে গ্রুপ করে প্রতিটা গ্রুপের মধ্যে ফাংশন অ্যাপ্লাই করতে হয়। তো টি অ্যাপ্লাই ফাংশনটা যেভাবে কাজ করে আমি জাস্ট শর্টলি রিভিউ দিচ্ছি। প্রথমে আমার দিতে হবে যে ভেক্টরের থেকে আমি ডাটাগুলো আলাদা করব। আমি এখানে আইরিশের সেপার লেন্থের ডাটাগুলো আমি আলাদা করব, তাই প্রথমে সেই ভেক্টরের ভ্যালুগুলো, এর পরের আর্গুমেন্টে দিতে হয় ফ্যাক্টরের ভ্যালুগুলো, মানে হলো যে ফ্যাক্টর অনুযায়ী এই ভেক্টরের ডাটাগুলো ভাগ হবে। তো আমি স্পিসিসের ডাটা অনুযায়ী এই সেপার লেন্থের ডাটাগুলো ভাগ করতেছি, অর্থাৎ সেটোসার স্পিসিস যারা আছে তাদের সেপার লেন্থগুলো এক গ্রুপে যাবে, এরপর ভার্সিকালের যে সেপার লেন্থগুলো আছে তাদের ডাটাগুলো আরেক গ্রুপে যাবে, ভার্সিকালের ডাটাগুলো আরেক গ্রুপে যাবে, এবং প্রতি গ্রুপে একই সাথে আমি মিন ফাংশন ইউজ করেছি। অর্থাৎ টি অ্যাপ্লাইটা কি করবে, যে ডাটাগুলোকে স্পিসিস অনুযায়ী ভাগ করবে এবং প্রতি গ্রুপের মধ্যে মিন ফাংশন অ্যাপ্লাই করবে। তো এটাই মূলত টি অ্যাপ্লাইয়ের কাজ। কারো যদি মনে না থাকে তাহলে আপনি গ্রুপিং যে ক্লাসটা ছিল, গ্রুপিং এন্ড অ্যাপ্লাইং ফাংশন, সেই ক্লাসটা রিভিউ করবেন, তাহলে মনে পড়বে আশা করি। তাহলে এটা এভারেজ সেপার লেন্থে জমা হলো। আমি এভারেজ সেপার লেন্থ যদি প্রিন্ট করি তাহলে দেখুন এখানে সেটোসার যে এভারেজ সেপার লেন্থ, এরপরে ভার্সিকালের এভারেজ সেপার লেন্থ এবং ভার্জিনিকার এভারেজ সেপার লেন্থ, সেই ডাটাগুলো এখানে আলাদা হয়ে আসলো। এরপর আমি যেহেতু আমি প্রতিটা হাইটের ডাটা পেয়ে গেছি, সেটোসার বারের হাইটের ডাটা, ভার্সিকালার বারের হাইটের ডাটা, ভার্জিনিকা বারের হাইটের ডাটা, এখন আমি এই ডাটাগুলো ইউজ করে একটি বার প্লট তৈরি করতে পারি। এর জন্য একদম সিম্পল, জাস্ট বার প্লটের ভিতরে সেই হাইটের ডাটাগুলো দিয়ে দিলেই হবে। বার প্লটের ভিতরে যদি আমি হাইটের ডাটাগুলো দিয়ে দেই তাহলে দেখুন সুন্দর একটি বার প্লট তৈরি হয়ে গেছে। আমি জুম করে দেখাই, তাহলে দেখুন সেটোসা তার যে এভারেজ যে সেপার লেন্থ ছিল সেই অনুযায়ী হয়ে গেছে। আচ্ছা, আমাদের টাইম শেষ, কাইন্ডলি পরে সেশনে জয়েন করুন, কাইন্ডলি লিভ নিয়ে পরে সেশনে জয়েন করুন। আমাদের এই সেশনে 40 মিনিট হয়ে গেছে।